শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি সোহাগ দেবনাথ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ভোলা সদর ভোলা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে করোনার দ্বিতীয় ঢেউ অর্থাৎ সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে সংক্রামক এবং আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তো তোমরা সেই সাথে জানো যে আমরা যদি বেশি পরিমাণে সুরক্ষা সামগ্রী ব্যবহার এবং সুস্থ থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালে তাহলে আমাদের হয়তো সুস্থ থাকাটা সহজ হবে। তো সেক্ষেত্রে তোমরা সুরক্ষা ব্যবস্থা বা সুরক্ষা সামগ্রী যথাযথ ব্যবহার করবে, সাথে নিজেরা যতটা সম্ভব নিরাপদ থাকার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা বিএ, বিএসএস, বিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় পত্র অর্থাৎ অর্থনৈতিক ভূগোল নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প স্থাপনের অনুকূল নিয়ামক সমূহ উল্লেখপূর্বক এশিয়ার গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পের বন্টন। তো আমরা শুরুতে যদি আলোচনায় চলে যাই তাহলে লৌহ ইস্পাত শিল্পের কথাটা চলে আসে। তো লৌহ ইস্পাত শিল্পের আগে আমরা শিল্পটা কি সেটা একটু জেনে নিই। তো শিল্প হচ্ছে কোনো কর্মপ্রচেষ্টার দ্বারা কোনো একটা উপাদানকে পরিবর্তন ঘটিয়ে সেটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রটাকেই বলা হয় শিল্প। তো লৌহ ইস্পাত শিল্পটা হচ্ছে যে শিল্পে লৌহ ও ইস্পাতজাত পণ্য সামগ্রী ব্যবহার করে নতুন বা আরও পরিবর্তনশীল দ্রব্য বা উপাদান বা যন্ত্রপাতি তৈরি করা হয়, সেটাকে লৌহ ইস্পাত শিল্প বলে। অর্থাৎ যে শিল্পে লৌহ এবং ইস্পাতজাত পণ্য সামগ্রী বা দ্রব্য তৈরি করা হয় সেটাকে লৌহ ইস্পাত শিল্প বলে। তো শিক্ষার্থীরা, লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার বেশ কিছু অনুকূল নিয়ম প্রয়োজন, বা যেসব উপাদানগুলির উপর নির্ভর করে লৌহ ও লৌহজাত পণ্য সামগ্রী বা ইস্পাতজাত পণ্য সামগ্রী তৈরি করা হয় সেগুলোকে লৌহ ও লৌহজাত বা ইস্পাতজাত পণ্য সামগ্রীর নিয়ামক। অর্থাৎ যে উপাদান বা বিষয়গুলির উপর নির্ভর করে লৌহজাত পণ্য সামগ্রী গড়ে ওঠে সেটাকে লৌহ ও ইস্পাতজাত পণ্য সামগ্রীর নিয়ামক বলা হয়। আমরা যদি নিয়ামক লৌহজাত এইসব ধরনের নিয়মগুলি সম্পর্কে আলোচনা করি তাহলে এই নিয়মগুলিকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো প্রথমত হচ্ছে প্রাকৃতিক নিয়ামক বা উপাদান, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক বা উপাদান, তৃতীয়টা হচ্ছে সামাজিক নিয়ামক বা উপাদান। তো আমরা প্রথমে যদি প্রাকৃতিক উপাদান বা নিয়ামকের কথা বলি তাহলে প্রাকৃতিক নিয়ামক বা উপাদান লৌহজাত পণ্য সামগ্রী উৎপাদন বা তৈরি করা বা গড়ে ওঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রাকৃতিক নিয়ামক বা উপাদানগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো সেই ভাগগুলি আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। অর্থাৎ যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে তার কাঁচামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। অর্থাৎ কাঁচামাল কিন্তু কোনো শিল্প গড়ে উঠতে পারে না। আমরা যদি একটু খেয়াল করে তাহলে দেখতে পাবো যে যেখানে লৌহের কাঁচামাল অর্থাৎ আকরিক লোহা বা আকরিক ইস্পাত বা লৌহের মণ্ড বা ইস্পাতের মণ্ড সহজে প্রাপ্তি ঘটে বা যে অঞ্চলে এগুলো সহজে সুলভে পাওয়ার সুযোগ থাকে সেই সব অঞ্চলগুলিতে লৌহ ও লৌহজাত পণ্য সামগ্রী উৎপাদন বেশি দেখা যায়। তেমনিভাবে যদি আমরা এভাবে ভাবি যে যেখানে ইক্ষু এবং বিট সহজে পাওয়া যায় সেখানে চিনি শিল্প গড়ে ওঠে, আবার যেখানে বাঁশ এবং কাঠ সহজে পাওয়া যায় সেখানে কাগজ শিল্প গড়ে ওঠে। তো তেমনিভাবে ইস্পাত এবং লৌহজাত পণ্য সামগ্রী যেখানে সহজে পাওয়া যায় সেখানে এই লৌহ ইস্পাতজাত সামগ্রী সহজে গড়ে উঠতে পারে বা এই শিল্পের জন্য নিয়ামক বা সহায়ক হয়। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে শক্তি সম্পদের সান্নিধ্য। অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প জ্বালানি হিসেবে বা এই শিল্প পরিচালিত করার ক্ষেত্রে শক্তি সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ বিদ্যুৎ, কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল এই জাতীয় উপাদানগুলো লৌহ শিল্প বা ইস্পাত শিল্পকে পরিচালিত করে বা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। তো যেখানে এই শক্তি সম্পদগুলো সহজে সুলভে পাওয়ার সুযোগ থাকে সেই সব অঞ্চলগুলিতে লৌহজাত শিল্প সহজে গড়ে উঠতে পারে। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে অনুকূল জলবায়ু। অর্থাৎ যে কোনো শিল্প কারখানা বা শিল্প ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে জলবায়ু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেখানে জলবায়ু অত্যাধিক গরম কিংবা অত্যাধিক শীতল সেসব অঞ্চলগুলিতে কারখানার পরিবেশ এবং শ্রমিকদের কাজ করার দক্ষতা তুলনামূলক কম। অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ অঞ্চলে বা মণ্ডলে যে কোনো শিল্পের জন্য সহায়ক হয়। আবহাওয়া এবং জলবায়ু শ্রমিকদের কাজ করার পরিবেশ বান্ধব হয়, ফলে যেসব অঞ্চলে
আবহাওয়া নাতিশীতোষ্ণ সেসব অঞ্চলে লৌহ ইস্পাতজাত শিল্প সহজে গড়ে উঠতে পারে। একটা গবেষণায় দেখা গেছে যে লৌহ ও ইস্পাতজাত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে নাতিশীতোষ্ণ মণ্ডলে প্রায় 80% শিল্প কারখানা গড়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লৌহ ইস্পাতজাত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে অনুকূল জলবায়ু একটা অন্যতম নিয়ম। এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে পর্যাপ্ত পানি সরবরাহ। সেক্ষেত্রে তোমরা জানো যে লৌহ এবং ইস্পাতের যেসব পণ্য সামগ্রী বা উপাদানগুলি তৈরি করা হয় সেগুলো যখন উত্তপ্ত করে লোহাকে বা ইস্পাতকে গলিত করে তারপরে সেগুলো রূপ পরিবর্তন করে নতুন একটা উপাদান তৈরি করা হয়। সেক্ষেত্রে এগুলো যেহেতু উত্তপ্ত থেকে আবার শীতল করে ঠান্ডা করতে হয়, তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানির দরকার পড়ে। তো এই শিল্পে যেখানে সহজে পানি বা পানি পর্যাপ্ত পাওয়ার সুযোগ রয়েছে সেই সব অঞ্চলগুলিতে লৌহ ইস্পাত শিল্প বেশি পরিমাণে গড়ে ওঠে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাপক সমভূমি। সেক্ষেত্রে তোমরা জানো সমভূমি অঞ্চলে যে কোনো শিল্প বা শিল্প কারখানা সহজে বিস্তার লাভ করতে পারে। কারণটা হচ্ছে কি যে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি বা পরিবহনের ক্ষেত্রে যদি সমভূমি হয় তাহলে কিন্তু সেটা শিল্প বান্ধব হয়। অর্থাৎ লৌহ এবং ইস্পাত যেহেতু একটা ভারী শিল্প, সেটা পরিবহন করার ক্ষেত্রে যদি সমভূমি হয় তাহলে সেটা সহজ হয় বা কম খরচে সুলভে পরিবহন করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে ব্যাপক সমভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প বেশি পরিমাণে গড়ে উঠতে দেখা যায়। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক উপাদান। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে অর্থনৈতিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থনৈতিক উপাদানগুলিকে যদি আমরা বিস্তারিত ছোট ছোট করে আলোচনা করি তাহলে প্রথমে আসে যেটা সেটা হচ্ছে পর্যাপ্ত মূলধন। সেক্ষেত্রে আমরা জানি শিল্প কারখানার ক্ষেত্রে মূলধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মূলধন ব্যতীত কোনো শিল্পই গড়ে উঠতে পারে না। আমরা যদি এইভাবে চিন্তা করি যে শিল্প অর্থাৎ লৌহ ইস্পাত শিল্প গড়ার ক্ষেত্রে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে শ্রমিক ক্রয়, কারখানা তৈরি, তারপরে শ্রমিক সরবরাহ বা শ্রমিকের মজুরি, তারপরে জ্বালানি ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ, তারপর পরিবহন ব্যবস্থা এবং বাজারজাতকরণ। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অর্থ বা মূলধনের পর্যাপ্ত প্রয়োজন। তো ফলে যেসব জায়গাগুলিতে পর্যাপ্ত মূলধন পাওয়ার নিশ্চয়তা আছে বা যেই অঞ্চলে বা যেই এরিয়াতে এই মূলধন বা যে সংগ্রহের সুযোগ বেশি থাকে সেই সব অঞ্চলগুলিতে লৌহ ইস্পাত শিল্প ব্যাপক হারে গড়ে ওঠে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে দক্ষ সুলভ শ্রমিক। দক্ষ অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন এবং কারিগরি জ্ঞান সম্পন্ন শ্রমিক, সাথে সাথে সুলভ শ্রমিক অর্থাৎ সহজে কম মজুরিতে শ্রমিক পাওয়ার সুযোগ যেখানে বেশি সেই সব অঞ্চলগুলিতে লৌহ ও ইস্পাত শিল্প বেশি বা ব্যাপক হারে গড়ে ওঠে। কারণ এই শিল্পের পর্যাপ্ত পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয়। তো শ্রমিক পাওয়ার সহজ সুযোগ রয়েছে, ফলে এই শিল্পে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক বা নিয়ামকটা অত্যন্ত কার্যকরী হয়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। সেক্ষেত্রে তোমরা জানো যে পরিবহন ব্যবস্থা ভালো হলে সহজে পরিবহন করা যায়। আমদানি রপ্তানি বাজারজাতকরণের ক্ষেত্রে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লৌহ ইস্পাত যেহেতু অত্যাধিক ভারী এবং ব্যয় সাপেক্ষ পরিবহনকারী একটা শিল্প, ফলে এই শিল্পে উন্নত পরিবহন ব্যবস্থা অত্যন্ত দরকারি। তো যেই ক্ষেত্রগুলিতে উন্নত পরিবহন ব্যবস্থা বিদ্যমান বা যেখানে সহজেই পরিবহন করার সুযোগ থাকে এবং পরিবহনের খরচ তুলনামূলক কম সেই সব অঞ্চলগুলিতে লৌহ ইস্পাত শিল্প ব্যাপক হারে গড়ে ওঠে। এরপরে আমরা এই পর্যায়ে সামাজিক উপাদান বা নিয়ামকগুলি নিয়ে আলোচনা করব। সামাজিক উপাদান বা নিয়ামকগুলির সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে এই প্রথমে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সরকারি নীতি। অর্থাৎ শিল্প বান্ধব সরকারি নীতি না হলে কোনো শিল্পই গড়ে উঠতে পারে না। তো সেক্ষেত্রে লৌহ এবং ইস্পাত শিল্পে শিল্প বান্ধব নীতি অর্থাৎ আমদানি রপ্তানি নীতি, কর নীতি, শিল্প নীতি এগুলো যদি শিল্প বান্ধব হয় তাহলে শিল্পটা দ্রুত বর্ধনশীল হয় এবং শিল্পক্ষেত্রে লাভ যে উদ্দেশ্য বা মুনাফা অর্জনের যে কাঙ্ক্ষিত চিন্তাভাবনা থাকে সেটা সহজে অর্জিত হয়, ফলে এই শিল্পটা ব্যাপক হারে বেড়ে উঠতে পারে। তো আমরা বলতে পারি যে সরকারি নীতি শিল্প কারখানা উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে যদি এটা শিল্পের বান্ধব হয় অর্থাৎ ইস্পাত এবং লৌহ গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হয় তাহলে সেখানে কিন্তু লৌহ ইস্পাত শিল্প বেশি পরিমাণে গড়ে ওঠে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শুরুতে যদি সরকারি পৃষ্ঠপোষকতা বা সর্বক্ষেত্রে যদি সরকার সুদৃষ্টি থাকে তাহলে শিল্পটা গড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু সহায়ক হয়। আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে দেখতে পাই
যে যদি লোন পাওয়ার ক্ষেত্রে বা ঋণ পাওয়ার ক্ষেত্রে রপ্তানি বা আমদানির ক্ষেত্রে যদি সরকার সহায়ক হয়, অর্থাৎ শিল্প মালিকদেরকে সহযোগিতা করে বা যেসব জটিলতা আছে সেগুলো নিরসন করতে মানে সহায়তা করে, তাহলে কিন্তু সেই শিল্পটা দ্রুত বেড়ে উঠতে পারে। তো সেক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পে যেখানে সরকারি ব্যাপক পৃষ্ঠপোষকতা পায়, সেখানে লৌহ ইস্পাত শিল্প ব্যাপক হারে বেড়ে ওঠে বা গড়ে ওঠে। এরপরে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। অর্থাৎ রাজনৈতিক স্থিতিশীলতা বলতে বোঝায় যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে, অর্থাৎ দাঙ্গা হাঙ্গামা মারামারি বা জ্বালাও পড়া এরকম যদি হয়, তাহলে কিন্তু পুরো শিল্পই সেখানে লাভ বা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না, বা সেটা শিল্পের জন্য হানিকর হয়। অর্থাৎ শিল্পের মালিকরা বা উদ্যোক্তারা শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারে না। যদি এরকম হয় যে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, ব্যবসা করার মতো পরিবেশ বান্ধব, তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা বা মালিকরা বেশি পরিমাণে শিল্প কারখানা গড়ে তোলে। তো সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো লৌহ ইস্পাত শিল্পে গড়ে ওঠার ক্ষেত্রে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে এই শিল্পটা ব্যাপক হারে গড়ে উঠতে পারে। শিক্ষার্থীরা তোমরা জানো, লৌহ ইস্পাত শিল্প এমন একটা শিল্প, এই শিল্প ব্যতীত মূলত কোনো কিছু কল্পনা করা যায় না। তোমরা জানো যে ক্ষুদ্র আগুন থেকে শুরু করে বৃহদায়তন জাহাজ সর্বক্ষেত্রে কিন্তু এই লোহার ব্যবহার রয়েছে। এই শিল্পটাকে মূলত শিল্পের শিল্প বলা হয়। অর্থাৎ চিন্তা করলে তোমরা দেখবে যে কোনো শিল্প কারখানার যন্ত্রপাতি মূলত এই লৌহ ইস্পাত শিল্প থেকে উৎপাদিত যন্ত্রপাতি ব্যবহার করেই গড়ে ওঠে। ফলে এই লৌহ ইস্পাত শিল্পকে অন্য শিল্পের শিল্প, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। তো অবকাঠামো, জাহাজ, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি, যানবাহন সর্বক্ষেত্রে লৌহ ইস্পাত শিল্পের ব্যবহার রয়েছে। ফলে এটা ব্যতীত বর্তমান সময়ে আমরা লৌহ ইস্পাত ব্যতীত কোনো কিছু কল্পনা করতে পারি না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই পর্যায়ে আমরা লৌহ ইস্পাত শিল্পের এশিয়া মহাদেশে লৌহ ইস্পাত শিল্পের বন্টন নিয়ে আলোচনা করব। তো এশিয়া মহাদেশের লৌহ ইস্পাত শিল্প যদি আমরা আলোচনা করি, তাহলে এশিয়া মহাদেশ মূলত লৌহ ইস্পাত শিল্পে স্বয়ংসম্পূর্ণ। এই মহাদেশের উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ, রপ্তানিকরণ সর্বক্ষেত্রেই এটা অত্যন্ত ব্যাপক আমাদের এশিয়া মহাদেশে। তো আমরা এশিয়া মহাদেশে যদি উৎপাদনগুলিকে একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে মূলত দেখতে পাই যে এশিয়া মহাদেশে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, এই 4টা দেশে মূলত লৌহ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তো আমরা যদি আলোচনায় আসি, তাহলে শুরুতে আমরা বলতে পারি যে জাপান লৌহ ইস্পাত শিল্পে ব্যাপকভাবে সমৃদ্ধি লাভ করেছে। তো আমরা শুরুতে জাপান সম্পর্কে একটু আলোচনা করি। জাপান লৌহ উৎপাদনে এশিয়াতে প্রথম এবং বিশ্বে দ্বিতীয়। তো লৌহ, এখানে আমরা ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন মাসিক পরিসংখ্যান বুলেটিন 2012 তে একটা তথ্য পাই। সেই তথ্যের আলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে শুরুতে দেখতে পাই যে 2008 সালে জাপানে লৌহ উৎপাদন ছিল 8.61 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 11.787 কোটি মেট্রিক টন। এবং 2009 সালে জাপানের লৌহ উৎপাদন হচ্ছে 6.69 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 8.74 কোটি মেট্রিক টন। 2010 সালে জাপানে লৌহ উৎপাদন হচ্ছে 8.22 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 10.95 কোটি মেট্রিক টন। 2011 সালে জাপানের উৎপাদন হচ্ছে 7.90 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 9.90 কোটি মেট্রিক টন। মূলত জাপানে উৎপাদিত পণ্য সামগ্রী হচ্ছে রেল ইঞ্জিন, জাহাজ, ট্রাক্টর, বৈদ্যুতিক যন্ত্রপাতি। এইসব যন্ত্রপাতি সহ যেসব আনুষঙ্গিক উপাদানগুলি জাপান তৈরি করে, সেগুলো মূলত উৎপন্ন হয় তাদের যে অঞ্চলগুলিতে। সেখানে সেই অঞ্চলগুলির নাম হচ্ছে ওয়াকাটা, ওসাকা, কোবে, টোকিও, ইয়োকোহামা। তো এই শিল্প জাপানে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হচ্ছে স্থানীয় কাঁচামাল সহজে পাওয়া যায়, দক্ষ প্রযুক্তি, তাদের উন্নত প্রযুক্তি এবং সাথে সাথে তাদের উন্নত পরিবহন ব্যবস্থা বিদ্যমান। ফলে জাপান লৌহ ইস্পাত শিল্পে ব্যাপক হারে উন্নতি লাভ করেছে এবং এশিয়া মহাদেশের মধ্যে তাদের অবস্থান সর্বপ্রথমে। এরপরে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চীন। চীন মোটামুটি লৌহ ইস্পাত শিল্পে সমৃদ্ধ। বর্তমানে চীনের অবস্থান পৃথিবীর সব দেশকে ছাড়িয়ে। তবে জানো যে শিক্ষার্থীরা যে চীন বর্তমানে রপ্তানি পণ্য অর্থাৎ ইলেকট্রনিক্স সহ লৌহজাত যেসব পণ্য সামগ্রী আছে সেই সব রপ্তানিতে পৃথিবীর বিখ্যাত। তো
তো চীনের আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে ইউএনও মাসিক পরিসংখ্যান বুলেটিন 2012-তে তারা যে তথ্যটা দিয়েছে সেখানে আমরা দেখতে পাই যে 2008 সালে চীনের লৌহ উৎপাদন ছিল 20.83 লক্ষ মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 49.79 কোটি লক্ষ মেট্রিক টন। এরপর 2009 সালে চীনের লৌহ উৎপাদন হচ্ছে 54.06 লক্ষ মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 56.64 লক্ষ মেট্রিক টন। 2010 সালে চীনের লৌহ উৎপাদন হচ্ছে 58.55 লক্ষ মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 6.64 লক্ষ মেট্রিক টন এবং 2011 সালে তাদের লৌহ উৎপাদন হচ্ছে 40.54 লক্ষ মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 63.00 লক্ষ মেট্রিক টন। তো তাদের রপ্তানি দ্রব্যগুলি হচ্ছে ভারী যন্ত্রপাতি, রেলগাড়ি, জাহাজ, ইলেকট্রনিক্স, পণ্য সামগ্রী এবং বর্তমানে তারা যুদ্ধ সামগ্রীও রপ্তানি করে থাকে যেগুলো লৌহ এবং ইস্পাতজাত পণ্যই বলা চলে। তাদের উৎপাদিত শিল্পকাণ্ডগুলি হচ্ছে সাংহাই, নানকিং, উহান প্রভৃতি অঞ্চল। তো এরপরে যে দেশটার কথা না বলেই নয় সেটা হচ্ছে ভারত। ভারতে লৌহ ইস্পাত শিল্পে মোটামুটি সমৃদ্ধ। 2012 সালে ইউএনও পরিসংখ্যান বুলেটিন থেকে আমরা যেটা জানতে পাই তাদের লৌহ উৎপাদন হচ্ছে 39.98 লক্ষ মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 64.63 লক্ষ মেট্রিক টন। তো মূলত ভারতের কারখানাগুলি হচ্ছে জামশেদপুর, বার্নপুর, ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুর। তারা মূলত বৈদ্যুতিক যন্ত্রপাতি, গাড়ি এবং কলকবজা সহ বিভিন্ন পণ্য সামগ্রী লৌহ ইস্পাত থেকে তৈরি করে থাকে। এরপরে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে দক্ষিণ কোরিয়া যুদ্ধ সামগ্রী, জাহাজ, ভারী যন্ত্রাংশ উৎপাদনে পৃথিবী বিখ্যাত। তো আমরা যদি ইউএনও পরিসংখ্যান বুলেটিন থেকে তাদের তথ্যটা নিই তাহলে 2009 সালে দক্ষিণ কোরিয়াতে লৌহ উৎপাদন ছিল 2.74 কোটি মেট্রিক টন এবং ইস্পাত হচ্ছে 4.85 কোটি মেট্রিক টন এবং 2010 সালে দক্ষিণ কোরিয়াতে লৌহ উৎপাদন হচ্ছে 3.12 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 5.89 কোটি মেট্রিক টন। 2010 সালে দক্ষিণ কোরিয়াতে লৌহ উৎপাদন 2.79 কোটি মেট্রিক টন এবং ইস্পাত উৎপাদন হচ্ছে 5.90 কোটি মেট্রিক টন। তো দক্ষিণ কোরিয়া যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাই যে লৌহ উৎপাদনে, লৌহ শিল্পে এশিয়ার ভিতরে তারা তৃতীয় এবং বিশ্বের মধ্যে অষ্টম। অপরদিকে ইস্পাত উৎপাদনে দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম। তো এর থেকে বলার অপেক্ষা রাখে না যে লৌহ ইস্পাত শিল্পে দক্ষিণ কোরিয়া একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এবং এশিয়ার মধ্যে তাদের অবস্থান বর্তমানে সবাইকে ছাড়িয়ে। তো তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর মধ্যে হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি, জাহাজ, যুদ্ধ সামগ্রী, বিমান সহ আনুষঙ্গিক অনেক কি বলে যানবাহন তারা রপ্তানি করে থাকে। তো সেই কারণে তারা বর্তমানে ব্যাপকভাবে সমৃদ্ধ। তো শিক্ষার্থীরা আমরা আজকে মোটামুটি শিল্প কি, লৌহ ইস্পাত শিল্প কি, লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার নিয়ামক এবং সর্বশেষ এশিয়া মহাদেশের লৌহ ইস্পাত শিল্প বন্টন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারলে। তো তোমরা এরপরে পাঠ্যপুস্তক থেকে আরও ব্যাপকভাবে অধ্যয়ন করবে এবং ভালোভাবে আরও বেশি করে শিখবে আশা করি। তো করোনাকালীন পরিস্থিতিতে তোমরা তোমাদের অধ্যয়ন কাজ চালিয়ে যাবে এবং নিজেদেরকে সমৃদ্ধ করবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই।